প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমি আশা করি তোমরা ভালো আছো। আমাদের অনলাইনের ক্লাস আজ তারিখ 19/11/2020। আজকের যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো বাংলা পল্লী সাহিত্য। পল্লী সাহিত্য গল্পটি লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। মোহাম্মদ শহীদুল্লাহ সংক্ষিপ্ত কিছু পরিচয় আমাদের জানা দরকার। মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দশই জুলাই, শিক্ষার্থীবৃন্দ, 10ই জুলাই 1885 সালে জন্মগ্রহণ করেন। কত সালে? 1885 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন। তার নিবাস ছিল ভারতের মধ্যে 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার পিয়ারা গ্রামে তার জন্ম। তিনি অনেক বই পুস্তক লিখে গেছেন। তিনি সমাজের জন্য অনেক কিছু দিয়ে গেছেন আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তিনি কলকাতায় সব লেখাপড়া তিনি কলকাতায় শেষ করেছেন এবং তারপরে তিনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে এসে তিনি বিভিন্ন জায়গায় তিনি কর্মরত ছিলেন। তেনার মৃত্যু হলো, শিক্ষার্থীবৃন্দ, 13 জুলাই। মজার ব্যাপার হলো মাসটা একই সময়, 13 জুলাই 1979 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এমনকি অনেক দেশের মধ্যেই তিনি কবি হিসাবে, তিনি লেখক হিসাবে সুপরিচিত। তিনি অনেক ভাষা জানতেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক জায়গায় পাওয়া গেছে তিনি 17টি ভাষা জানতেন। কতটি ভাষা জানতেন? প্রায় 17টি ভাষা জানতেন। এই জন্য ওনাকে বলা হয় ভাষাবিদ। উনি একাধারে ভাষাবিদ, সাহিত্যিক, বিচার বিশ্লেষক
পণ্ডিত, সমাজসেবক, তিনি এই সমস্ত উপাধিতে অনেক সম্মান অর্জন করেছেন। প্রিয় শিক্ষার্থী, আমাদের যে বিষয়টা পল্লী সাহিত্য, এই পল্লী সাহিত্য বলতে কি বুঝো এটা আমাদের জানা দরকার। পল্লী হলো গ্রামকে বোঝানো হয়েছে, পাড়াকে বোঝানো হয়েছে, অর্থাৎ মফস্বলকে বোঝানো হয়েছে। আর সাহিত্য যা কিছু আমাদের গ্রামের মধ্যে, পল্লীর মধ্যে ছিটিয়ে ছড়িয়ে আছে, সেগুলোই হলো সাহিত্য। যেমন জেলে মাছ ধরা, কৃষকের জমি চাষ করা, রাখালে মাঠের মধ্যে গরু চড়া, বিভিন্ন ধরনের লোকসঙ্গীত, অর্থাৎ গানের মধ্যে যেগুলো আছে, লোকসঙ্গীতের মধ্যে চাষি ফসল উৎপাদন করা, বাগান করা, সমস্ত কিছুই যেন আমাদের পল্লী সাহিত্য। এই জন্য এগুলোকে পল্লী সাহিত্য বলা হয়। সবগুলোই হচ্ছে পল্লী সাহিত্য, অর্থাৎ পাড়া গ্রামের, মফস্বলের মানুষের জন্য যা কিছু উপকার হয়, যে সমস্ত জিনিসগুলো দিয়ে উপকার হয়, সেগুলোই হলো সাহিত্য। আর সেই সাহিত্যগুলো কোথায়? পাড়া গ্রামে। সেই জন্য শিক্ষার্থী বলা হয় পল্লী সাহিত্য। আজকে পল্লী সাহিত্য আমাদের উঠে যাওয়ার পথে। কি কারণে উঠে গেছে? আমরা আজকে বিভিন্ন বিদেশি সাহিত্য নিয়ে আমরা ব্যতিব্যস্ত সবাই। যেমন তোমরা বাংলা ভাষাতে আকৃষ্ট নয়, আমরা বাংলা ভাষাতে আকৃষ্ট নয়, আমরা ইংরেজি ভাষার প্রতি বেশি আকৃষ্ট। আমরা আমাদেরকে, বাচ্চাদেরকে পড়াই ABCD, সেখানে আমরা বাংলা সরেয়া সরেয়া হস্যই দীর্ঘই পড়াতে আমরা একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকি। আমরা ইংরেজি ভাষায় যদি ছড়া বলি, কবিতা বলি, তাহলে আমাদের যেন অনেক সম্মান বাড়ে। কিন্তু বাংলা ভাষায় কবিতা আবৃত্তি করলে, কবিতা লিখলে যেন আমি ছোট হয়ে গেলাম, এরকম আমাদের একটা মন মানসিকতা শিক্ষার্থীবৃন্দ। সেই জন্য আমাদের সেই পল্লী সাহিত্যগুলো যেগুলো আছে, সেগুলোকে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করার জন্য আমাদের সরকারি উদ্যোগ, বেসরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলে আমরা শত শত বছর আগের থেকে আমরা গ্রামে বসবাস করি, পাড়া গ্রামে বসবাস করি। পাড়া গ্রামের মর্যাদা যদি আমরা নিজেরাই রক্ষা না করি, তাহলে এর দায় দায়িত্ব আগামী যারা প্রজন্ম আমাদেরকে দায়ী করবেন। সেই কারণে আমাদের উদ্যোগী হতে হবে। পল্লী সাহিত্যগুলো হারিয়ে যেগুলো গেছে, সেগুলাকে আমাদের উদ্ধার করার কাজে আমাদের একটা কমিটি তৈরি করতে হবে। যেমন বিদেশে আছে, বিভিন্ন সাহিত্যগুলো সংরক্ষণ করার জন্য একটা সংস্থা আছে, যে সংস্থাকে বলা হয় ফোকলোর সোসাইটি। জ্ঞানীগুণীদের সমিতি, জ্ঞানীগুণীদের একটা সংস্থা। সেই ফোকলোর সোসাইটি যারা থাকবে,
তাদের কাজ হলো দেশীয় যেগুলো সাহিত্য আছে এবং বিদেশের যেগুলো সাহিত্য আছে সেই সাহিত্যগুলো যেগুলো ভালো লাগবে সেগুলোকে তারা সংরক্ষণ করবে, এই দায়িত্ব তারা পালন করে। কিন্তু আমাদের দেশে পল্লী সাহিত্যগুলোকে সংরক্ষণ করা, এগুলোকে রক্ষা করা, পুনরুদ্ধার করা, এইরকম কোনো সরকারি উদ্যোগ বা সরকারি কোনো ব্যবস্থা নাই। সেই কারণে আমাদের সরকারের উচিত পল্লী সাহিত্যটা কিভাবে সংরক্ষণ করা যায়। শিক্ষার্থীবৃন্দ, আমাদের ঘনার বচন আছে, প্রবাদ আছে, কি আছে? কলা কেটো আর তাতেই ভাত। শিক্ষার্থীবৃন্দ, এই কথাটা আমাদের পল্লী সাহিত্যের মধ্যেই পড়ে, এর অবশ্যই আমাদের অর্থ জানার দরকার। কলা দিয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। অর্থাৎ আমি কলা রোপণ করলাম, চারা রোপণ করলাম, যদি আমি পাতা না কাটি তাহলে সেখানে আমার ফসল কি হবে? সেখানে আমি ফসল ভালো পাবো, আশানুরূপ ফসল পাবো। সেই ফসলের টাকা দিয়ে সেই ফসল বিক্রি করে সেই টাকা দিয়ে আমার কি হবে? ওটাতেই ভাত হবে, ওটাতেই কাপড় হবে। আর যদি আমি কলা রোপণ করে যদি কলার পাতা কেটে ফেলি তাহলে সে কলা গাছ ভালো হবে না, সেখান থেকে ফলও পাওয়া যাবে না, তাহলে সেখানে আমার কোনো লাভ আসবে না। সেই কারণে এটাকে বলা হয়েছে কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। এরকম অনেক আছে, পল্লী সাহিত্য ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের ছড়া গান আছে, মন মাঝি তোর বৈঠা রে, মন মাঝি বৈঠা নে রে, আমি আর বাইকে পারলাম না। তাহলে মন মাঝি তোর বইটা নেবে, আমি আর বাইতে পারলাম না, এটা একটা আমাদের ছড়া গান। এই ছড়া গানটা আমরা কি বলবো? ছড়া গানটাকে এটাকে আমরা বলবো পল্লী সাহিত্য। আমরা ছোটবেলায় অনেক দাদির কাছে, নানির কাছে, বুড়োদের কাছে, বুড়িদের কাছে আমরা অনেক ধরনের গল্প শুনেছি, কিচ্ছা কাহিনী শুনেছি। আমাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আমাদেরকে তারা অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। আমি প্রথমে বলেছি সমস্তগুলো পল্লী সাহিত্য। সেই পল্লী সাহিত্য যেখানে শতকরা 85-90 জন লোক গ্রামে বসবাস করে শিক্ষার্থী, সেখানে আমাদের উচিত, আমাদের প্রত্যেকের উচিত, যারা বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, কবি যেনারা আছেন, তাদের উচিত এই পল্লী সাহিত্যগুলো কিভাবে সংরক্ষণ করা যায় এবং এগুলাকে কিভাবে উদ্ধার করা যায়
তার পাশাপাশি আমাদের সরকারের এটা একটা উদ্যোগী হতে হবে, উদ্যোগ গ্রহণ করতে হবে, যাদের দ্বারায় এই পল্লী সাহিত্যগুলো সংরক্ষণ করা যাবে, তাদের দ্বারায় পল্লী সাহিত্যগুলো আমাদের অবশ্যই উদ্ধার করতে হবে। আমরা যদি এত পল্লী সাহিত্য আমাদের আছে, আমরা যদি ভবিষ্যতের জন্য এই পল্লী সাহিত্যগুলোকে ধ্বংসের হাত থেকে যদি আমরা উদ্ধার না করি, তাহলে বিদেশি সাহিত্যগুলো এসে ভবিষ্যতে আমাদের এই সাহিত্যগুলোকে আরো ধ্বংস করে দিবে। সেই কারণে আমরা পল্লী সাহিত্যগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমরা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লীতে অনেক গায়ক বাদক নর্তক আছে, শহরেও অনেক গায়ক বাদক নর্তক আছে, কিন্তু আমরা যারা ছোটবেলার থেকে আমাদের পূর্বপুরুষ যারা পল্লীর মধ্যে গান বাজনা শুনেছে, দেখেছে, সেইগুলো কত না মনোহর, কত না প্রমোদ, কত না চমকপ্রদ। আমরা সেগুলাকে যদি ভুলে যাই, তাহলে আমরা সমস্তগুলো আমরা ধ্বংসের গোড়ায় নিয়ে যাচ্ছি। এর জন্য দায়ী আমরাই। তাই শিক্ষার্থী বৃন্দ, তোমাদের বলতে চাই, তোমরা যারা আজকে এই পল্লী সাহিত্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গল্প শুনলে, তোমাদের আজকে অবশ্যই একটা ধারণ করতে হবে যে আমাদের যেগুলো পল্লী সাহিত্য আছে সেগুলো আমাদেরকে অবশ্যই রক্ষা করতে হবে। এর দায়িত্ব তোমাদেরকেও নিতে হবে। আমরা অনেক সময় নদীতে সাঁতার কাটি, পুকুরে সাঁতার কাটি, এগুলো কিন্তু আমরা শহরের মধ্যে পাই না। আমরা শহরের মধ্যে কি পাই? একটা গণ্ডির মধ্যে আমরা আবদ্ধ হয়ে সেখানে আমরা বসবাস করি, আর এখানে আমরা অবাধে সব জায়গায় চলাফেরা করি, মুক্ত আলো বাতাস এগুলোর মাঝে আমরা ডুবিয়ে আছি। এই ডুবিয়ে থাকাটাই আমরা মনে করি যে এটাই আমাদের আসল। আর শহরের যেগুলা, তার কারণ হলো আমরা শতকরা 90% লোক, শতকরা 90 জন আমরা গ্রামে বসবাস করি, এবং এই গ্রামকে বাদ দিয়ে শিক্ষার্থী কখনো শহরের কল্পনা করা যায় না। সেই কারণে তোমাদেরকেও দায়িত্ব নিতে হবে। পল্লী সাহিত্য কিভাবে এটা সংরক্ষণ করা যায়, এইটা পল্লী সাহিত্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পল্লী সাহিত্য গল্পের অংশবিশেষ আজকে আলোচনা করা হলো। আগামীতেও তোমাদের সাথে পল্লী সাহিত্য বিষয়ে আলোচনা করা হবে, এবং এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বলে আজকের পাঠ আমি সমাপ্ত ঘোষণা করলাম। খোদা হাফেজ।